সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে। গণিতের কোন অধ্যায়ের গাণিতিক সমস্যা শুরু করার আগে অধ্যায়টির বেসিকগুলো জানা না থাকলে গাণিতিক সমস্যাগুলো বা এমসিকিউ গুলো কখনোই করতে পারবে না। এই জন্য প্রতিটি অধ্যায় শুরু করার আগে অধ্যায় রিলেটেড বেসিকগুলো জেনে নেবে। তো প্যাটার্ন অধ্যায়টি আমি দুটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে বেসিক ও প্রয়োজনীয় সূত্রাবলী এবং দ্বিতীয় পর্বে এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আশা করি জিএসসিতে অবশ্যই একটা সৃজনশীল ও এমসিকিউ প্রশ্নের গুলো অ্যান্সার করতে পারবে। তো তো যে এই চ্যাপ্টার রিলেটেড, যেহেতু এটা চ্যাপ্টারটার নাম হচ্ছে প্যাটার্ন, সেই প্যাটার্ন সম্পর্কে একটু জানবো আমরা, যে প্যাটার্নটা আসলে কি। যেহেতু তোমাদের এটা একটা নতুন চ্যাপ্টার অষ্টম শ্রেণীতে, এর পূর্বে তোমরা প্যাটার্ন নিয়ে পড়ো নাই, তো প্যাটার্ন জিনিসটা কি এটা আসলে নিয়ে একটু আলোচনা করব। তো এইখানে আমি প্যাটার্নের ডেফিনেশনটা দিয়ে দিছি, তবে তার আগে যে মানে বেসিকটা আসলে বুঝতে হবে, ডেফিনেশনের সাথে সাথে যে বিভিন্ন এক্সাম্পল দিয়েগুলো বুঝতে হবে তোমাদের। তো এখানে যে আমাদের পোশাকে নানা রকম নকশা, ভবনের কারুকার্যময় নকশা একটি জ্যামিতিক প্যাটার্ন। যে তোমরা যখন ড্রেস পরো সেই ড্রেসের মধ্যে দেখো বিভিন্ন ড্রেসের যে কালার কম্বিনেশন, কালারগুলো ম্যাচিং করে দেওয়া থাকে বা সুতাগুলো ম্যাচিং করে দেওয়া থাকে, বা একটা ডিজাইনের মধ্যে এক হয় যে ডিজাইন বা যেটাকে বাংলা নকশা বলা হয়। যে পোশাকে বিভিন্ন নকশা থাকে বা ভবনেরও বিভিন্ন কি নকশা করা থাকে, ভবনের মধ্যে বা কারুকার্য করা থাকে, এগুলাকে একটা জ্যামিতিক প্যাটার্ন বলা হয়। তাহলে এখানে আমরা প্যাটার্নের মধ্যে আবার একটা জিনিস পেলাম কি, যে জ্যামিতিক প্যাটার্ন। ঠিক আছে, তো প্যাটার্নটাকে বুঝবো। আবার তাহলে এটা একটা গেল যে তোমার নকশা জাতীয় যেগুলো থাকবে এগুলো হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। এরপর দেন আছে যে আবার পাশের গুণিতকগুলো শেষে শূন্য বা পাঁচ থাকে। তোমরা পাশের গুণিতকগুলা যদি জানো, যে পাশের নামতাগুলা পড়লে দেখবা যে যদি আমরা পড়ে নামতাগুলা ৫ ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, এভাবে দেখবা যে শেষের যেই অঙ্কটা থাকবে বা যেই ডিজিটটা থাকবে এটা হবে হয় শূন্য না হয় পাঁচ। এভাবে লিখে লিখে দেখবা যে সাজা দেখবা শেষে শূন্য না হয় পাঁচ হচ্ছে। এটি একটি সংখ্যা প্যাটার্ন। তাহলে আমরা এর আগে পাইলাম যে নকশা আকারে যেগুলা বা চিত্র আকারে যেগুলো, এগুলাকে জ্যামিতিক প্যাটার্ন বলা হয়। আর যদি সংখ্যা থাকে তাহলে সংখ্যাগুলা নিয়ে সেগুলো হচ্ছে সংখ্যা প্যাটার্ন। তাহলে প্যাটার্ন দুই রকম পাইলাম আমরা, একটা জ্যামিতিক প্যাটার্ন আর একটা হচ্ছে সংখ্যা প্যাটার্ন। যেমন এই চিত্রের মধ্যেই তোমরা বুঝতে পারো, এইগুলা যেহেতু সংখ্যা, এগুলাকে বলবে সংখ্যা প্যাটার্ন। আর এরকম জ্যামিতিক চিত্র দ্বারা বোঝানো হলে এটাকে জ্যামিতিক প্যাটার্ন বলবে। তো প্যাটার্নের ডেফিনেশনটা কি, যে গণিতে প্যাটার্ন বলতে বোঝায় নির্দিষ্ট পন্থায় বিভিন্ন বস্তু বা সংখ্যার সমাবেশ বা বিন্যস্ত করা। যে কোনো বস্তু হইতে পারে বা কোনো সংখ্যা হইতে পারে, এগুলাকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কি করবে, সাজানো থাকবে বা বিন্যস্ত করা থাকবে। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বুঝি, তাহলে হচ্ছে এরকম যে এই যে উপরে দুইটা চিত্র আছে দেখো, এখানে এই দুইটা চিত্র একটা কিন্তু মিল, মানে একটা মিল আছে দুইটা, এই চিত্রটার মধ্যে কিন্তু মিল আছে, এই চিত্রটার মধ্যে মিল আছে, মিল রেখে কিন্তু এগুলো অঙ্কন করা হয়েছে। আবার এই সংখ্যাগুলোর দিকে যদি লক্ষ্য করি আমরা, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে একটা মিল আছে। সেই মিলগুলোকে আমরা বলতেছি। যেমন এই চিত্রগুলোর দিকে যদি লক্ষ্য করো, এখানে টোটাল কয়টা চিত্র আছে দেখো, এখানে আছে তিনটা, প্রথমে তিনটা, তারপর আবার তিনটা, আবার তিনটা, টোটাল তিন থেকে ৯টা চিত্র আছে এখানে। তো এগুলোর মধ্যে মিলটাই কি, আসলে এটাকে আমরা কেন প্যাটার্ন বলতেছি? আমরা তো জানি প্যাটার্ন মানে একটা মিল থাকবে, নিয়ম অনুসারে কি হবে, পরিবর্তন হবে। তো এখানে দেখো যে এইটাকে আমরা কি বলতে পারি, তোমরা অষ্টম শ্রেণীতে যেহেতু তোমাদের এটাকে ঘুরি বলতে পারো বা এটা একটা পঞ্চভুজ বলতে পারো, কারণ এটার মধ্যে ৫টা বাহু আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ঠিক আছে, এইটা ৪টা বাহু আছে, চতুর্ভুজ, বা এটাকে তোমরা চাইলে আয়ত বলতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এই পঞ্চভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ, এই তিনটা গেল। তারপরে আবার দেখো নতুন করে যখন চিত্রগুলো শুরু হচ্ছে, আবার ওই পঞ্চভুজ দিয়ে শুরু হচ্ছে, তারপরে ত্রিভুজ, তারপর চতুর্ভুজ, তারপরে ত্রিভুজ, আবার পঞ্চভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ। তার মানে এটা কিন্তু একটা নিয়মতান্ত্রিক ভাবে হচ্ছে। এই প্রথমত তিনটা, এই যে তোমার এরকম, তারপর আবার তিনটা হচ্ছে এরকম, আবার তিনটা এরকম, তাহলে একটা মিল আছে। এটা এই যে মিলটা, এটি হচ্ছে একটা প্যাটার্ন। আবার এই চিত্রটার দিকে যদি লক্ষ্য করো তোমরা, তাহলে দেখবা এই যে যে বৃত্তটা আছে, বৃত্তটার মধ্যে ৪টা কালার মিক্স করা আছে, এখানে রেড, ইয়েলো, তারপর হচ্ছে গ্রিন,
সরি ব্লু এন্ড গ্রিন, এই চারটা কালারের মধ্যে দেখো প্রথমত যদি আমরা এইখান থেকে হিসাব করি তাহলে দেখো এইখানে রেড, এই বৃত্তটার মধ্যে এখানে রেড কালার ছিল, পরের বৃত্তটা এসে রেড কালারটা ঘুরে এখানে আসলো, আবার পরের বৃত্তটা এসে ওই রেড কালারটা আবার এইখানে আসলো। তো দেখা যাচ্ছে যে এটা কি ঘুরতেছে, একটা নিয়মতান্ত্রিক ভাবে কি করতেছে, ঘুরতেছে। তাহলে এইটা একটা প্যাটার্নের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে এই যে এই টাইপের যে প্যাটার্ন গুলা থাকবে এগুলাকে বলবে তোমার জ্যামিতিক প্যাটার্ন। আর এইখানে এই যে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে দেখো, এইখানে 3 5 7 9, ঠিক আছে। এই সংখ্যাগুলো আসলে কি, এটার মধ্যে মিলটা কি, সেই মিলটা তোমাদের খুঁজে বের করতে হবে। মিলটা খুঁজে বের করতে পারলে তোমরা ম্যাথগুলো খুব সহজে করতে পারবা। তো এটার মধ্যে মিলের এখানে আমি লিখে দিছি যে +2, এটা একটা ট্রিক্স। জাস্ট দেখো কি আসলে এখানে হচ্ছে কি। আচ্ছা, তো এরপরে আসি আমরা এখানে সংখ্যা প্যাটার্নের মধ্যে। তো এইটার এই সংখ্যা প্যাটার্ন গুলোর মধ্যে আসলে এটা কি মিল আছে যে আমরা এটাকে সংখ্যা একটা প্যাটার্ন বলতেছি বা সংখ্যা প্যাটার্ন বলতেছি। এটা মিলটা বের করতে হলে তোমাদের এই সংখ্যাগুলোর প্রথমত যে ট্রিক্সটা সেটা হচ্ছে এইদিকে যদি একটু লক্ষ্য করো, এই যে দেখো তোমাদের এরকম একটা প্যাটার্ন দেওয়া থাকবে যে উপরের টুকু শুধু লক্ষ্য করো, 5 13 21 29 37। তো প্রশ্নে তোমাদের থাকবে যে এই এটা একটা তালিকা, এই তালিকার পরবর্তী 4টা 3টা বা 2টা সংখ্যা নির্ণয় করো। মানে তো সংখ্যাগুলো আমরা কিভাবে নির্ণয় করব? যেমন এটার মধ্যে যদি দেখি এই যে এখানেও দেখো এরকম বলতে পারি, এরকম একটা তালিকা দেওয়া থাকবে, বলে পরবর্তী 3টি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এইটা ফলো করবো। এটা দেখো কিভাবে কিভাবে দেওয়া আছে। প্রথমত যে তালিকাটা দেওয়া থাকবে সেটা লিখবো, লেখার পর আমরা কি লিখবো, পাশাপাশি দুইটি পদের পার্থক্য। যদি এরকম মানে দেখো তোমরা হিসাব করে যে পার্থক্য একই রকম, তাহলে এভাবে করতে পারো। তো এখানে কিভাবে বের করছি আমরা, এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদটাকে বিয়োগ করে দিছি। তাহলে 13 থেকে যদি 5 বিয়োগ করে দিই এখানে কত হবে, 8 হবে। আবার এই পদ থেকে আবার এটা বিয়োগ করি, তাহলে 21 থেকে যদি 13 বিয়োগ করি তখন 8 পাওয়া যাচ্ছে। 29 থেকে 21 বিয়োগ করলে 8, 37 থেকে 29 বিয়োগ করলে 8। তার মানে দেখা যাচ্ছে যে প্রতিবারই পার্থক্য, ওই যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য, এগুলোকে পদ বলা হয়, পার্থক্য হচ্ছে 8 8 করে। তার মানে পাঁচের সাথে যদি তুমি 8 যোগ করো তাহলে 13 পাও, 13 সাথে 8 যোগ করলে 21 পাবা। তার মানে পরের সংখ্যাগুলো বের করতে হলে কি করতে হবে, 37 এর সাথে আবার আরো 8 যোগ করতে হবে, তাহলে পরেরটা পাবা। এই যে এখানে লেখা আছে দেখো, পরবর্তী 4টি সংখ্যা হলো 37 যোগ 8 45। তার পরেরটা হবে কি, 45 এর সাথে আরো 8 যোগ হবে, কারণ প্রতিবারই দেখতেছি 8 করে বৃদ্ধি পাচ্ছে। তো তোমাদের যে কোনো এরকম প্যাটার্ন তালিকা যখন দেওয়া থাকবে সংখ্যার, তখন প্রথমত নিয়ম হচ্ছে পার্থক্যটা বের করতে, মানে মনে মনে পার্থক্যটা বের করে দেখতে হবে যে পার্থক্যগুলা কি মিলতেছে কিনা। যেমন আমি যদি এইটা করি তাহলে কি হবে দেখো, 5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 2 হবে। আবার এই 7 থেকে 5 বিয়োগ করলে 2, 9 থেকে 7 বিয়োগ করলে 2। তার মানে দেখা যাচ্ছে এখানে আসলে প্রতিবার সংখ্যাগুলো 2 2 করে বাড়তেছে। তাহলে পরের সংখ্যাটা কিভাবে বের করবে, 9 এর সাথে আমি আরো 2 যোগ করে দিব, তাহলে 11 হবে। ঠিক আছে, এরকম। তবে সবসময় যে পার্থক্য সমান থাকবে এরকম না, ঠিক আছে, সমান ছাড়াও কিন্তু হইতে পারে। আরো বিভিন্ন ভাবে এটাকে কি, এটা নিয়ে চিন্তা করতে হবে যে এটা আসলে কোন নিয়ম এটা দেওয়া আছে। যেমন আমরা যদি এইটার দিকে লক্ষ্য করি তাহলে দেখো এখানে প্রথমে 3 6 12 24। তো এটার মধ্যে মিলটা আসলে কি, সেই মিলটা আমাদের খুঁজে বের করতে হবে। সেই মিলটা হচ্ছে, তুমি দেখো 3 এর পরে 6 হচ্ছে, 6 এর পরে 12 হচ্ছে। তার মানে আমরা প্রথম যে সংখ্যাটা থাকতেছে তাকে যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে পরের সংখ্যাটা পাচ্ছি। আচ্ছা, তো তারপরে আমরা এই সংখ্যাটা দেখবো, এটার মধ্যে আবার কি হচ্ছে দেখো, এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে 3, তারপরে 6, তারপরে 12, তারপরে 24। তার মানে প্রথম সংখ্যাটা যা হচ্ছে দেখো, ভালো করে লক্ষ্য করলে দেখবা, প্রথম সংখ্যাটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই তাহলে পরেরটা পাচ্ছি, তারপরটাকে আবার 2 দ্বারা গুণ করলে তারপরেরটা পাচ্ছি। মানে প্রতিবার কি প্রথম সংখ্যার দ্বিগুণ করে দ্বিতীয়টা বাড়তেছে, ঠিক আছে, এরকম। তাহলে এখানে পরের সংখ্যাটা বা কি হবে, 24 কে যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে কত হবে, 48। সেটা হবে পরবর্তী সংখ্যা, ঠিক আছে। তাহলে কি আমরা এখানে এই যে আমাদের পার্থক্য বের করে দেখতে হবে, আবার দেখতে হবে যে তোমার দ্বিগুণ করে বাড়তেছে কিনা বা গুণিতক হারে বাড়তেছে কিনা। এগুলো তোমরা যখন ম্যাথগুলো বিভিন্ন ম্যাথগুলো প্র্যাকটিস করবা তখন এগুলো সহজেই বের করতে পারবা। তো প্রথমত লক্ষ্য করতে হবে এই যে পার্থক্য মনে মনে বের করে দেখতে হবে যে এভাবে বাড়তেছে কিনা। আবার অন্যরকম হইতে পারে, যেমন এইখানে এরকম একটা তালিকা যদি দেওয়া থাকে, দেখো 0 3 8 15 এরকম একটা তালিকা দেওয়া আছে, মনে করো তোমাদের পরীক্ষায় এরকম তালিকা দেওয়া থাকবে, ঠিক আছে। তো এইখানে কি হয়, এইখানে আবার দেখো তুমি ওই যে পার্থক্য বের করি, মনে মনে আগে পার্থক্যটা বের করি আমরা। এখানে 3 এর থেকে 0 বিয়োগ করলে 3, 8 এর থেকে 3 বিয়োগ করলে হবে 5, 15 থেকে 8 বিয়োগ করলে হবে 7। এইখানে কিন্তু দেখো এটার মতো কোনো পার্থক্য হচ্ছে না, মানে একই রকম হচ্ছে না কিন্তু পার্থক্য, বা দ্বিগুণ করেও কিন্তু হচ্ছে না। দেখো শূন্যটা তুমি 2 দ্বারা বা 2 গুণ 3 গুণ করে হিসাব করে দেখবা যে মিলবে না। তো কিন্তু এইখানে আবার একটা মিল আছে,
কি মিলটা আছে দেখো এখানে, যখন আমরা পার্থক্যটা বের করলাম, বের করে দেখলাম যে পার্থক্যর মধ্যেই একটা মিল আছে। পার্থক্যর মধ্যে কি মিল আছে, যে পার্থক্য দেখো এখানে আছে 3, তারপরে 5, তারপরে 7, তার মানে পরের বার পার্থক্যটা কত হয় দেখো তো, 3, 5, 7 2 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে পরের বার পার্থক্যটা হবে কত, 9। পরের পার্থক্যটাই কিন্তু 9 হবে। তাহলে এই যে আমরা 8 এর সাথে 7 যোগ করা যেমন 15 পাইছি, তাহলে পরের সংখ্যাটা পাবো এই 15 এর সাথে পরে যে পার্থক্যটা হবে, এখানে যে 9 হবে, সেই 9 এর সাথে যদি আমরা এই 15 এর সাথে যদি সেই 9 যোগ করি, তাহলে কিন্তু পরেরটা পাবো। তাহলে এইখানে মোটামুটি যেই তোমাদের যেই টাইপের ম্যাথ গুলো আসে, ঠিক আছে, এগুলো আমি তিনটা জিনিসে দেখাই দিলাম, যে গুণিতক হারে বাড়তে পারে বা দ্বিগুণ হারে, বা তোমার এরকম পার্থক্য বের করে দেখতে পারো, বা পার্থক্যর মধ্যেও দেখবে একটা মিল থাকতে পারে। এরকম মিলগুলো তোমাদের কি আইডেন্টিফাই করতে হবে, যে আসলে কোন নিয়মে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে তোমরা এই যে প্যাটার্নের যে ডেফিনেশনটা এটা মুখস্থ করে ফেলবা। আর তারপরে আর এই অধ্যায় মূলত যে বললাম তো, যে দুই রকমের প্যাটার্ন মধ্যে আমরা দুই রকম পাবো, একটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন আর একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। সাংখ্যিক প্যাটার্ন হচ্ছে যে সংখ্যা দ্বারা যেগুলো থাকবে, আর বিভিন্ন জ্যামিতিক তোমার যে শেপ দ্বারা যেগুলো থাকবে, চিত্র দ্বারা, এগুলো হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। তাহলে এইখানে আমরা একটা জ্যামিতিক প্যাটার্ন দেখে, তো একটা সংখ্যা প্যাটার্ন দেখলাম, যে পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে বা চারটি কিভাবে বের করবে। এখন এরকমও তো হইতে পারে, এই যে এরকম প্যাটার্ন হইতে পারে, এটার মধ্যে কিন্তু একটা মিল আছে। তো সেই মিলটা হচ্ছে কি, মিলটা বের করতে গেলে আমাদের প্রথমত বের করতে হবে এইখানে এগুলাকে, যদি মনে করো তোমরা যে দিয়াশলাইয়ের কাঠি বা মেসের কাঠি যেগুলাকে বলি আমরা, এরকম এক একটা কাঠিকে মনে করো এক একটা মেসের কাঠি ধরতে পারো, যে এইটা একটা মেসের কাঠি, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তাহলে এখানে মোট কয়টা মেসের কাঠি আছে এইটুকুর মধ্যে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা গেল, তারপর এখানে আবার আরেকটা দিল, 5টা, 6টা, 7টা। তার মানে এই চিত্রটার মধ্যে কাঠির সংখ্যা আছে মোট কয়টা, 7টা। তারপরে যদি আবার কাউন্ট করো তোমরা কাঠিগুলো, তাহলে পরে পাবে 12টা, তারপরে পাবে 17টা। তো আমাদের এরকম জ্যামিতিক প্যাটার্ন থেকে একটা সংখ্যা প্যাটার্ন তৈরি করে নিতে হবে। তো জ্যামিতিক প্যাটার্ন থেকে যখন তোমরা সংখ্যা প্যাটার্ন তৈরি করে ফেলবা, তখন ওইখান থেকে আবার যে এরকম পার্থক্য বের করে করে তোমরা ক্যালকুলেশন গুলা করতে পারবা। ঠিক আছে, তাহলে প্যাটার্ন জিনিসটা আসলে কি এটা আমরা জানতে পারলাম। আর বিভিন্ন ম্যাথ গুলো যখন থাকবে এরকম, যে পরবর্তী সংখ্যা কিভাবে বের করে, এগুলো ক নাম্বারে সাধারণত থাকে, যে একটি প্যাটার্ন তালিকা দেওয়া থাকে সংখ্যা, এর পরবর্তী সংখ্যা কত হবে, বা পরবর্তী চারটি সংখ্যা কত, এরকম বের করো। বা এরকম থাকতে পারে যে এখানে কাঠির সংখ্যা কতটি, কাঠির সংখ্যার তালিকা তৈরি করো, এরকম বলতে পারে এগুলো। ঠিক আছে, তো এগুলো আসলে এই এখানে যা যা আলোচনা হলো, এগুলো তোমরা ভালো করে একটু দেখবে এবং এগুলো পড়বে। দেন তারপর আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আরেকটা প্যাটার্ন দেখবে এখানে, যে তোমাদের বোর্ড বইয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য আমি এটা বুঝাচ্ছি। এটা হচ্ছে এইখানে দেখো, এটা কিন্তু একটা প্যাটার্নের মধ্যে পড়ে। এখানে প্যাটার্ন, এটা কিভাবে প্যাটার্নের মধ্যে পড়ে দেখো, এগুলো যদি আমরা টাইল হিসাব করি, ঠিক আছে, সেই টাইলস বা টাইল, এখানে দেখো এই যে এখানে যেটা, এটাকে আড়াআড়ি বলা হয়, এইভাবে যেগুলো এভাবে যায়, এগুলো আড়াআড়ি। আড়াআড়ি টাইলস এর সাথে দেখো তোমার লম্বা লম্বি আছে, ঠিক আছে। তো এই আড়াআড়ির সাথে লম্বা লম্বি, আবার আড়াআড়ি, আবার লম্বা লম্বি, এভাবে যায় কি করছে, এখানে একটা প্যাটার্নের সৃষ্টি করছে, একটা মিল বা কি একটা প্যাটার্নের সৃষ্টি করলো। আবার এইখানে এই এরকম একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের বইয়ের মধ্যে। তো এইটা কিভাবে তৈরি করছে, এটা তৈরি করছে এইভাবে দেখো। এইটার নিয়মটা হচ্ছে এরকম কিছু লাইন, এরকম কিছু স্কোয়ার বা বর্গ নিয়ে একটা ত্রিভুজ আকৃতি গঠন করে ফেলছে। ঠিক আছে, এইখানে একটা স্কোয়ার, এখানে দুইটা নিচে, এখানে তিনটা, এখানে আবার চারটা, এখানে পাঁচটা নিয়ে একটা ত্রিভুজ গঠন করে ফেলছে। তোমরা চাইলে এইটা আইকা দেখতে পারো, এভাবে এরকম হবে। তো এইখানে একটা নিয়ম, এখানে তুমি লক্ষ্য করলে দেখবা যে প্রতিটা লাইন, মনে করো এটা একটা লাইন, এটা একটা, মোট একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা লাইন আছে। এই 5টা লাইনেরই শুরুতে দেখবা তোমার এক আছে এবং শেষেও এক আছে। ঠিক আছে, শুরুতে এক এবং শেষে এক। এই যে দেখো, শুরুতে এক, শেষে এক। আর এখানে তো আছেই মাত্র দুইটা গড়, এখানে আছে একটাই, শুরু আর শেষ কি থাকবে, এটা একটাই থাকবে। তো এখন কথা হচ্ছে যে সবগুলাতে আমরা এক এক দিব, দেওয়ার পরে মাঝখানে গড়গুলা কিভাবে মিলবে, এটা এই যে এখানে কিভাবে মিলাইছে তারা, সেটা নিয়ম হচ্ছে কি, এই যে দেখো, এই যে এইগুলোতে এক থাকবে, সে প্রথম এবং শেষের মাঝখানে যে গড়গুলা মিলানো হয়েছে, এটা কিভাবে মিলানো হয়েছে, এই যে দেখো, মনে করো এইখানে এই গড়টা যদি হিসাব করি আমরা, এখানে এক দিলাম, এখানে এক দিলাম, এখন মাঝখানে দুই হলো কিভাবে, এগুলোতে এভাবে এক এক যাবে। এখানে দুই হয়েছে, এর উপরে যে দুইটা গড় আছে, এই একটা গড়, এই একটা গড়, এই দুইটা গড়কে যোগ করে দাও, এক এক যোগ করলে দুই হবে। পরের ক্ষেত্রে আবার কি হবে দেখো, এখানে এক, এখানে এক তো হবে, যেহেতু প্রথম আর শেষে এক। তারপরে এইখানে তিন হইলো কিভাবে, এইটার উপরে যে দুইটা ঘর আছে, এই একটা, এই একটা, এটা দুইটা যোগ করো তিন। আবার এটার উপরে যে দুইটা ঘর আছে, এই দুই আর এক যোগ করে দাও, তিন হবে। পরেরটা একই রকম, এই যে এটার উপরে যেটা আছে, এখানে এক, এখানে এক দেওয়ার পর তিনে আর একে চার। আবার এই দেখো, এটার উপরে যে দুইটা ঘর আছে, তিন তিন ছয়, এটার উপরে যে দুইটা আছে, তিন আর একে চার।
তাহলে এই প্যাটার্নটা আশা করি বুঝতে পারছো, এখানে ব্যাখ্যাও দেওয়া আছে, এটা তোমরা পড়ে নিও বই থেকে। তাহলে এটা হচ্ছে এই নিয়মে এটা কি করা হয়েছে। দেন আমরা যাচ্ছি মৌলিক সংখ্যা নির্ণয়। ঠিক আছে, যে মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করবো আমরা। মৌলিক সংখ্যাগুলা এমনিতে তোমরা যেহেতু অষ্টম শ্রেণীতে পড়ো, তোমরা এগুলা জানো যে মিনিমাম 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো সবারই জানা থাকার কথা। তো আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলা কিভাবে নির্ণয় করা যায়, মুখস্থ ছাড়া কিভাবে নির্ণয় করা যায়, সেই নিয়মটা আমরা দেখব। ঠিক আছে, তো প্রথমত আমরা জেনে নেই যে মৌলিক সংখ্যা কাকে বলে এবং যৌগিক সংখ্যা কাকে বলে। যে আমরা যে এই যে এখানে আমি চার্টে দিয়ে দিছি, একটা টেবিল তৈরি করে, এইগুলাকে বলছি মৌলিক সংখ্যা, এগুলাকে বলছি যৌগিক সংখ্যা। এখন এগুলাকে আমরা কেন মৌলিক সংখ্যা বলবো আর এগুলাকে কেন যৌগিক সংখ্যা বলবো। তো মৌলিক সংখ্যার ডেফিনেশনটা জানার কথা সবার, তারপর আমি আরেকবার ব্যাখ্যা করতেছি। যে যেসব সংখ্যা এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। যেসব সংখ্যা এক, আর আমরা যেই সংখ্যাটা নিয়ে কথা বলবো বা আলোচনা করবো, ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। যেমন এই মৌলিক সংখ্যার ঘর থেকে যদি আমরা একটা সংখ্যা নিই, মনে করো 5কে নিলাম আমি। এখন এই 5 সংখ্যাটাকে প্রথমত বলছে এক আর ওই সংখ্যাটা ছাড়া অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এক দ্বারা দেখো 5কে ভাগ করি, এক 5-এর মধ্যে কয়বার যাবে? 5 বার যাবে। 5কে এক 5-এর মধ্যে 5 বার গেলে ভাগশেষ কিন্তু শূন্য হয়। ভাগশেষ শূন্য হওয়া মানে নিঃশেষে বিভাজ্য। ভাগশেষ শূন্য না হলে কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে 1কে আমরা 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। আবার ওই সংখ্যা মানে এই যে 5 যে নিলাম, ওই 5কে আমরা ওই 5 দ্বারা ভাগ করব। তাহলে 5কেও 5 দ্বারা ভাগ করা যায়। 5কে কত? 5। এখানে 5-এর মধ্যে একবার যাবে, এটাও ভাগশেষ শূন্য হবে। কিন্তু এই 1 আর এই 5 ছাড়া এই 5কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করে দেখবে, এটা নিঃশেষে বিভাজ্য হবে না, ভাগশেষ থাকবে। ঠিক আছে, ভাগশেষটা থেকে যাবে। তো এই সংখ্যাগুলোকে তোমার মৌলিক সংখ্যা বলবে। 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে 2, 3, 5, 7, এই 4টা সংখ্যা আছে মৌলিক সংখ্যা। এবার আসি আমরা যৌগিক সংখ্যা কাকে বলে। যেসব সংখ্যা এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, সেগুলোকে যৌগিক সংখ্যা বলে। একটা বলছে নিঃশেষে বিভাজ্য নয়, একটা বিভাজ্য মানে ভাগ করা যাবে এটা। যেমন আমরা যদি এখান থেকে 6 সংখ্যাটা নিই, 4ও কিন্তু বিভাজ্য। 6টা মনে করে নিলাম। 6কে তুমি 1 দ্বারা তো ভাগ করতে পারবেই, 6কে 6। আবার 6কে 6 দ্বারাও ভাগ করা যাবে। যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা কি করা যায়? ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য। এবার এই 6কে 1 আর 6 দ্বারা ভাগ করার পরও দেখা যাবে কি, এই 6কে তুমি 2 দিয়ে ভাগ করতে পারো। 2 6-এর মধ্যে 3 বার যাবে, নিঃশেষে বিভাজ্য। আবার 6কে তুমি চাইলে 3 দিয়েও ভাগ করতে পারো, 2টা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। 1 আর ওই সংখ্যাটা ছাড়াও কি আরো 2টা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে ওই যে সংখ্যা অনুসারে আমাদের এটাকে আমরা যৌগিক সংখ্যা বলতে পারি। আবার 8কে তোমরা দেখতে পারো, 2 দেওয়া যাবে। 1 আর 8 দিয়ে তো 8কে যাবেই, 2 দেওয়া যায়, 4 দেওয়া যায়। ঠিক আছে, এরকম যাবে। তাহলে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। আচ্ছা, এখন আমরা একটা পদ্ধতিতে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলা বের করে ফেলবো শর্টকাট নিয়মে। দেখো, সেটা হচ্ছে এই পদ্ধতিটার নাম হচ্ছে ইরাটোস্থিনিস। তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে আসে যে কোন পদ্ধতিতে মৌলিক সংখ্যা বের করা যায়। এটা হচ্ছে ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে সহজে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করা যায়। এর জন্য তোমাদের কি করতে হবে? এইভাবে 1 থেকে 100 পর্যন্ত লিখে ফেলতে হবে। যদি এরকম প্রশ্ন তোমাদের হয়তো সৃজনশীল আসবে না, কিন্তু তোমাদের নিয়মটা মনে রাখতে হবে আর কি, কিভাবে বের করে এগুলা। 1 থেকে 100 পর্যন্ত লিখে ফেলতে হবে। লিখে ফেলার পরে কি করবা? আচ্ছা, এখানে একটা জিনিস আমার বলা হয় না, সেটা হচ্ছে এই যে এক সংখ্যাটা, এই সংখ্যাটা মৌলিকও না যৌগিকও না। কারণ তোমরা যদি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার সংজ্ঞা বা ডেফিনেশনের মধ্যে লক্ষ্য করো, তাহলে কোনো সংজ্ঞার মধ্যে এটা পড়ে না। তাহলে একটা মৌলিকও না যৌগিকও না, এই সংখ্যাটাকে তোমরা এইভাবে বৃত্তাকার করে রাখবা। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত সিরিয়ালে লিখে ফেলবে যেভাবে করবো করে। লিখার পরে কাজগুলো হচ্ছে কি, ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। যে লিখার পরে কাজ হচ্ছে এই যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো তো সবার মুখস্থ থাকার কথা। 2, 3, 5, 7, 4টা সংখ্যা মাত্র। 2, 3, 5, 7 এই সংখ্যাগুলোকে তোমরা কাটবা না। ঠিক আছে, এগুলো রাখবা। তো এরপর এইগুলাকে রাখার পরে কি বলছে দেখো, যে তোমাদের বইও বলে দিছে এটা, 2 চিহ্নিত করি এবং গুণিতক গুলো কেটে দেই। গুণিতক মানে এই 2 দ্বারা কোন কোন সংখ্যাগুলোকে নিঃশেষে বিভাজ্য, মানে কোন কোন সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য, এগুলা বের করবা। তো মনে রাখবা 2 দ্বারা সকল জোড় সংখ্যাই নিঃশেষে বিভাজ্য। তাহলে এখানে যত জোড় সংখ্যা আছে সবগুলা কেটে দিবা, এখানে এভাবে ক্রস দিয়ে দিবা। তো ক্রস দেওয়ার পরে যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলোর মধ্যে আবার কি করবা, 3 দ্বারা আবার যেগুলা নিঃশেষে বিভাজ্যগুলা কেটে দিবা। যেমন যে 3 দ্বারা তোমার
9 কাটবা, আর 6 তো আগেই কাটা হয়ে গেছে জোড় সংখ্যা হিসেবে, 6 কাটা আগে 3 দ্বারা তুমি 9 তে ভাগ করতে পারো, তারপর 12 কে, এইভাবে যেগুলো যেগুলো নিঃশেষে বিভাজ্য সেগুলা কেটে দিবা। এইভাবে কাটার পরে যেগুলা থাকবে এগুলোর মধ্যে আবার 5 দ্বারা বিভাজ্যগুলা কাটবা, একইভাবে যেগুলা বাকিগুলা থাকবে এরপরে 7 দ্বারা বিভাজ্য কাটবা। এগুলা কাটার পরে 2, 3, 5, 7 এগুলা দ্বারা বিভাজ্য এমন সংখ্যাগুলা কাটার পরে অবশিষ্ট যে সংখ্যাগুলা থেকে যাবে, যেমন এই যে 2 থাকবে, 3, 5, 7, তারপর হচ্ছে তোমার 11, 13, 17, এই সংখ্যাগুলোই হচ্ছে কি মৌলিক সংখ্যা। এইখান থেকে এই নিয়মের মাধ্যমে ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে আমরা 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। তো আশা করি পারবা তোমরা এগুলা এইভাবে 1 থেকে 100 পর্যন্ত লিখে 2, 3, 5, 7 এর গুণিতক গুলো সব কেটে দিলেই অবশিষ্ট সংখ্যাগুলো যে সংখ্যাগুলো থাকবে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমাদের মৌলিক সংখ্যা নির্ণয় করা শেষ। দেন আমরা আসি ফিবোনাক্কি সংখ্যা। এটা ক নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের প্রায় সময় আসে ক নাম্বারে জিএসসি তে, যে ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তো ফিবোনাক্কি সংখ্যাটা কি আমরা দেখো এখানে আমরা এই যে এখানে দেখো এরকম পার্থক্য কিন্তু বের করছিলাম আমরা, এই যে পার্থক্যগুলো বের করে পরবর্তী সংখ্যা বের করতেছিলাম, ঠিক আছে, যে এখানে পার্থক্য একরকম থাকতে পারে, বা এখানে যে এটা দ্বিগুণ হারে বাড়তে পারে এরকম হইতে পারে, ঠিক আছে, বা পাশাপাশি দুইটা পদের পার্থক্যের মধ্যেই মিল থাকতে পারে। এরকম ছাড়াও একটা সংখ্যার আছে, সেটা হচ্ছে তোমার এই যে ফিবোনাক্কি সংখ্যা। এটা কিভাবে বের করবো আমরা? ফিবোনাক্কিটা কি? ফিবোনাক্কি হচ্ছে, একটু ডেফিনেশনটা শোনো ভালো করে, পরপর দুইটি সংখ্যার যোগফল, এই একটা সংখ্যা এই একটা সংখ্যা, পরপর দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। মানে এই দুইটা সংখ্যাকে যদি তুমি যোগ করো তাহলে পরের সংখ্যাটার সমান পাবা। এই ধরনের সংখ্যাকে ফিবোনাকি সংখ্যা বলে। যখন দেখবা পার্থক্য মিলে না, বা দ্বিগুণ হারেও বাড়তেছে না, বা তোমার পার্থক্যের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ না, তখন এই ফিবোনাকির চিন্তাটা মাথায় আনবা, যে আসছে এটা কি ফিবোনাকি সংখ্যা কিনা আমরা একটু দেখি, ঠিক আছে, এইভাবে চিন্তা করবা। তো এইখানে পরপর দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান, এই ধরনের সংখ্যাকে ফিবোনাকি সংখ্যা বলা হয়। তাহলে এখানে দেখো উদাহরণ যদি দিতে বলে যেমন দিয়ে এইভাবে দিয়ে দিবা। শূন্যর সাথে প্রথমে শূন্য দিতে হবে, শূন্যর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে কত হয়? 0 আর 1 যোগ করলে 1, তাহলে পরপর দুইটা যোগফল পরেরটার সমান। আবার পরের দুইটা যদি যোগ করে 1 1 যোগ করে তাহলে 2 হবে, 1 আর 2 যোগ করলে 3 হবে, 2 আর 3 যোগ করলে 5, এভাবে অসংখ্য হইতে পারে, ঠিক আছে। তাহলে সংখ্যাটা মনে রাখবা আর এই এক্সাম্পলটা দিয়ে দিবা। দেন আমি আসি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাটা কি? সংখ্যাটাকে দেখি আমরা, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। দুইটা জিনিস এখানে মনে রাখবা, যে একটা হচ্ছে ধনাত্মক বলছে আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা বলছে, দুইটা জিনিস। তো তোমরা যখন ষষ্ঠ শ্রেণীতে উঠেছিল তখন বীজগণিতের তোমাদের সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ এগুলা করছো তোমরা। তো সংখ্যা রেখা তো অবশ্যই আঁকতে পারার কথা। এখানে আমরা কি করছিলাম, সংখ্যা রেখা একে সোজা দাগ দিয়ে মাঝখানে শূন্য নিয়ে আমাদের ডান পাশে গুলা প্লাস আর বাম পাশে গুলা মাইনাস চিহ্ন দিছিলাম, আর প্লাসের মানগুলো অবশ্যই মাইনাসের থেকে বড়। তো সকল ধনাত্মক সংখ্যা কোনগুলা? শূন্যর ডান পাশে যে মানগুলা, শূন্য থেকে বড় যে মানগুলো এগুলো কিন্তু ধনাত্মক। তো এই শূন্যর ডান পাশে যে মানগুলো আছে 1 2 3 4 5 এগুলো সবই হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা। এবং সব স্বাভাবিক সংখ্যা এর মধ্যে আবার তোমার মাইনাস তো হবেই না, যেহেতু ধনাত্মক বলছে, কিন্তু ভগ্নাংশও কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না, কারণ এখানে বলছে পূর্ণ সংখ্যার কথা। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলা? 3 4 1 2 এগুলা। কিন্তু যদি তোমার এরকম থাকে 3/2, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। তার মানে কি হচ্ছে, এই যে 1 2 3 4 5 ডট 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 এইভাবে যাইতে থাকবে, এগুলো সবই স্বাভাবিক সংখ্যা। আশা করি আমাদের ক্লিয়ার। তাহলে ফিবোনাক্কি সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা ক্লিয়ার আমাদের। তারপরে আমরা যেটা আসবো, যে স্বাভাবিক সংখ্যা তো পড়লাম আমরা 1 2 3 4, এই 1 2 3 4 এর মধ্যে আবার ক্রমিক স্বাভাবিক সংখ্যার আচ্ছা, এরপর আমরা স্বাভাবিক সংখ্যাগুলোর আবার দুইটা, একটা বিজোড় পাইতে পারি স্বাভাবিক সংখ্যাগুলোর, এই যে এখানে 1 2 3 4 এর এই 2 হচ্ছে জোড়, 4 জোড়, এগুলো হচ্ছে জোড়। আর বিজোড় হচ্ছে কোনগুলো? 1 3 5 7, এগুলো মনে রাখবা, ঠিক আছে, একটু পরে লাগতেছে এগুলো। তো ক্রমিক শব্দটার অর্থ হচ্ছে কি, মানে একটা মিল রেখে রেখে যাবে, 1 এর পর 2 2 এর পর 3 3 এর পর 4, এভাবে সিরিয়ালে যাবে, এটা হচ্ছে ক্রমিক, ঠিক আছে। কিন্তু তুমি 1 এর পরে 4 এ গেছো, 4 এর পরে 5, এটা কিন্তু ক্রমিক না, ঠিক আছে। ক্রমিক মানে সিরিয়ালে যাবে, 1 থেকে শুরু করে সিরিয়ালে যাবে, 1 থেকে যে যাইতে হবে এমন কথা নাই, তোমার 4 এর পরে 5 5 এর পরে সেভাবে সিরিয়ালে যাইতে পারো, ঠিক আছে। তো ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। এখানে এই এক্সাম্পলটার দিকে ভালো করে লক্ষ্য করো, যে 1 2 3 1 থেকে আমি 10 পর্যন্ত সংখ্যাগুলো সব যোগ করলাম।
তো এই সংখ্যাগুলো তুমি যখন ক্যালকুলেটরে সবগুলা যোগ করবা, যোগ করার পরে দেখবা যোগফল পাবা 55। ঠিক আছে, এগুলা কিভাবে করতে হয়েছে, তোমার সবগুলা ক্যালকুলেটরে যোগ করতে হয়েছে বা হাতে কর গণে গণে করতে হয়েছে। এখন যদি এরকম একটা সূত্র, আচ্ছা এটা ঠিক আছে ছোট অঙ্ক, এটা করে ফেলা যায়, কিন্তু যদি অসংখ্য সংখ্যা থাকে এখানে, মনে করো অসংখ্য আছে, মনে করো এখানে 325 পর্যন্ত সংখ্যা আছে, এভাবে ক্রমিক ভাবে সিরিয়াল 1 থেকে 325 সবগুলার যোগফল তোমারে বলতে বললো। এখন এতগুলা সংখ্যা তোমার ক্যালকুলেটর উঠাইতে গেলে অনেক সময়ের দরকার। ঠিক আছে, তো এত সময় না নিয়ে খুব শর্টকাটে কিভাবে বের করা যায় এটা নিয়ে যারা গণিতবিদ তারা কি করছে, একটা সূত্র বের করছে যে ক্রমিক যদি সিরিয়ালে যদি সংখ্যাগুলা থাকে তাহলে কিভাবে আমরা খুব শর্টকাট নিয়মের মাধ্যমে কি করতে পারি, সবগুলা সংখ্যার যোগফল বের করে ফেলতে পারি। তো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফলের সূত্রটা হচ্ছে এরকম: প্রথম সংখ্যা হবে যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তো এইটার প্রথম সংখ্যা আসলে কোনটা, যখন তোমার এরকম একটা এরকম ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুলা বের করতে হবে, তাহলে তোমাকে মনে করো 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, তাহলে এই প্রথম সংখ্যা হচ্ছে 1 আর শেষ সংখ্যা হচ্ছে 10। আর পদ সংখ্যা মানে এখান থেকে মোট কতটা পদ আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10, এরকম এখানে 10টা পদ আছে। বা তোমার মনে করো 5 থেকে মনে করো 32 পর্যন্ত বললো সিরিয়ালে, তাহলে 5 হচ্ছে প্রথম সংখ্যা, 32 হচ্ছে শেষ সংখ্যা, আর পদ সংখ্যা তোমার কাউন্ট করে দেখতে হবে কয়টা হয়। তাহলে এখানে এই যে পদ সংখ্যা মোট, এখানে পদ সংখ্যা তো পারে আমরা 10টা, নিচে হচ্ছে 2। এবার সূত্র অনুযায়ী যদি আমরা মানগুলা বসাই, প্রথম সংখ্যা হচ্ছে 1, তারপর যোগ দিলাম, যোগের যোগ, শেষ সংখ্যা হচ্ছে যে 10, তারপর ব্র্যাকেট দিলাম, তারপর গুণ হচ্ছে পদ সংখ্যা মোট এখানে কয়টা আছে, 10টা ডিভাইডেড বাই 2। তো 10-এর একে আগে ব্র্যাকেটের কাজ করতে হয়, 10-এর একে 11, 11-রে 10 দ্বারা গুণ করলে তোমার কত হবে, 110, 110-এর যদি 2 দ্বারা ভাগ করে দাও তাহলে 55 হবে। তাহলে এত বড় অঙ্ক আমাদের ক্যালকুলেটরে না করে আমরা কি করতে পারি, যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয় তাহলে সূত্র ব্যবহার করে কি করতে পারি, আমরা বের করে ফেলতে পারি যে সমষ্টিটা বা যোগফলটা কত। আর এই সূত্রটা তোমাদের খুব কাজে লাগবে এই চ্যাপ্টারের সৃজনশীল গুলা করার জন্য। এটা মনে রাখবা যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা খুব কাজে লাগবে সূত্রটা। আচ্ছা, তো এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার কথা বলছে। এখন আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম যে স্বাভাবিক সংখ্যার মধ্যে আবার দুই রকম সংখ্যা আছে, একটা জোড় থাকতে পারে, আবার হইতে পারে বিজোড়। তো আমরা প্রথমত বিজোড়টা দেখি। যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যদি বিজোড় সংখ্যা হয়, যেমন 1 3 5 7 9 11 13 15 এরকম থাকতে পারে, ঠিক আছে, বা তোমার 5 থেকে শুরু হলো 5 7 9 11 13 15, তারপরে হইতে পারে 17। তো এইগুলা আমি সবগুলা যোগ করে পেলাম 64। কিন্তু একটা শর্টকাট সূত্র আছে, সেটা দিয়ে তুমি খুব সহজেই এই যোগফলগুলো বের করে ফেলতে পারো। সেটা হচ্ছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ক স্কয়ার। এখানে ক দ্বারা সূত্রটা ধরা হয়েছে, কিন্তু তোমার এখানে যতটা থাকবে তত তুমি ক এর জায়গায় তত মানটা বসাবা। ঠিক আছে, তো এখানে ক সংখ্যক হচ্ছে ক স্কয়ার। তো এখানে আমার আছে কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা আছে। তাহলে ক এর জায়গায় আমরা 8 বসালে স্কয়ার করব, 8 এর স্কয়ার করলে হবে 8 স্কয়ার মানে কত, 8 8 64। খুব সহজে এইগুলো সব ক্যালকুলেশন না করে আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে বিজোড় একটা গেল। এরপর আমরা যাব ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল। যদি জোড় হয়, যেমন 2 4 6 8 সিরিয়ালে যদি থাকে এরকম, তাহলে যোগ করে যেমন এইটা পাইলে আমরা 72 সবগুলো যোগ করে ক্যালকুলেটরে। তো এইটা হচ্ছে ক ব্র্যাকেট দিয়া বা ক ইনটু ক প্লাস 1 সূত্রটা, এটা জোড়ের গুলা বের করার। আবার দেখো বিজয়েরটা ছিল ক স্কয়ার। ক মানে কিন্তু এখানে কতটা সংখ্যক, কত সংখ্যক আছে তোমার এখানে, এখানে 8টা থাকুক 10টা থাকুক, তো এখানে 8টা ছিল 8 বসাইছি। আর যখন তোমার জোড় হয়ে যাবে সংখ্যাগুলো তখন সূত্র হচ্ছে এইটা ক ইনটু ক প্লাস 1। ক বলতে এখানে কত সংখ্যক, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 8টা আছে, গণনা করার পর দেখবে এখানে 8টা আছে, ক এর জায়গায় শুধু 8 বসাই দিলে আমরা এখানে 72। তাহলে ওই ক্যালকুলেটরে করে যা পাইছিলাম আর সূত্র দিয়ে আমরা তাই পেলাম, একই মান আসবে। আচ্ছা, দেন আমরা ক নাম্বারের জন্য আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সেটা হচ্ছে একটা সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি বা যোগফল রূপে প্রকাশ করবা। তোমাকে একটা সংখ্যা দেওয়া থাকবে, ওই সংখ্যাটাকে তুমি দুইটা সংখ্যা লিখবে এবং মাঝখানে একটা যোগ চিহ্ন দিবা এবং ওই দুইটা সংখ্যারই স্কয়ার থাকবে। আমি একটু উদাহরণ দিয়ে দেখা দিচ্ছি। কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। যেমন আমি এখান থেকে একটা সংখ্যা নিলাম 5, ঠিক আছে। তো এই 5 সংখ্যাটাকে ভাঙবা, এমন ভাবে ভাঙবা যাতে দুইটা সংখ্যা হবে এবং প্রত্যেকটা সংখ্যার স্কয়ার হবে, মানে বর্গ আকারে লেখা যায়, পূর্ণবর্গ সংখ্যা।
5 কে তুমি চাইলে এভাবে লিখতে পারো 1+4, ঠিক আছে। এখন তোমার ইচ্ছা অনুযায়ী তুমি তো চাইলে 3+2 লিখতে পারো, ঠিক আছে, অনেক কিছু লিখতে পারো। 5 কে 1+4 লিখতে পারো, তারপরে তুমি আরো 2-3 ভাবে লিখতে পারো এটাকে। তো ওইভাবে না, আমাদের নিতে হবে কি, এমন ভাবে ভাঙতে হবে যাতে ওই দুইটা সংখ্যাই একটা পূর্ণ বর্গ সংখ্যা হয়, ঠিক আছে। যেমন এইটা না দিয়ে আমি যদি এইটা দিই, দেখো এই 13টাকে দেখো, 13 সংখ্যাটাকে আমি ভাঙছি ভাবে 4+9। এখন কেন 4 আর 9 নিলাম, নেওয়ার একটা কারণ হচ্ছে এই যে 4 এবং 9 দুইটাই কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা, কারণ 4 এর যদি তুমি রুট করো তাহলে মান আসবে তোমার 2, ঠিক আছে, এবং 9 এর যদি রুট করো তাহলে মান আসবে 3, ঠিক আছে, বা 9 এর রুট করলে 3 আসবে, ঠিক আছে, 4 এর রুট করলে 2 আসবে। তো এই পূর্ণ বর্গ সংখ্যা যেগুলো ওইগুলা নিতে হবে, যা তাহলে পূর্ণ বর্গ সংখ্যা হলে না তুমি এই যে ইয়ার বর্গ স্কয়ার লিখতে পারবা, ঠিক আছে, যে 4 কে তুমি 2 স্কয়ার লিখলা, ঠিক আছে। তাহলে কি করতে হবে আমাদের, এরকম সংখ্যাগুলো সিলেক্ট করতে হবে যেগুলা কি পূর্ণ বর্গ সংখ্যা, এরকম গুলো নিতে হবে। একটা সংখ্যা কি আমরা এইভাবে বাংলাম। তাহলে যেমন, আচ্ছা, এর আগে আমি তোমাদের সপ্তম শ্রেণীতে একটা চার্ট ছিল যে বর্গ সংখ্যা এবং বর্গমূল সংখ্যা কি, এটা একটু দেখা দিচ্ছি। যে বর্গ সংখ্যা যেমন একের এই যে এক এক যে একের বর্গ সংখ্যা হচ্ছে এক, একের 1 দ্বারা গুণ করলে 1 পাবা। 2 এর বর্গ সংখ্যা হচ্ছে 4, কারণ 2 এর 2 দ্বারা গুণ করলে 4 পাবা। তো এইগুলো হচ্ছে তোমার বর্গ সংখ্যা, এই যে এগুলো বর্গ সংখ্যা। আর এগুলো হচ্ছে বর্গমূল। যেমন 5 এর বর্গ সংখ্যা হচ্ছে 25, আর 25 এর বর্গমূল আবার হচ্ছে কি এই 5। তাহলে আমরা বর্গ সংখ্যাগুলো নিব, বর্গ সংখ্যাগুলো নিলে ওইখান থেকে এটাকে যে বর্গমূলটা আছে এটা স্কয়ার লিখতে পারবো। যেমন আমরা 5 নিছিলাম, 5 কে কিভাবে লিখছিলাম, 1 আর কত 4। এখন 1 এর একটা বর্গমূল কিন্তু আছে, 1 এর বর্গমূল দেখো 1, আর 4 এর বর্গমূল কত 2। তাহলে এই সংখ্যাগুলো নিয়ে হিসাব নিকাশ করে আমাদের মিলাইতে হবে যে মিলে কিনা এই বর্গ সংখ্যাগুলো, এইটা বা যে এখানে বর্গ সংখ্যাগুলো আছে, এটা হচ্ছে 8 এর বর্গ। তারপরে যে এগুলা নিয়ে বড় বড় সংখ্যা আসতে পারে তোমাদের, ঠিক আছে। যেমন 324 আছে, আর যদি 1 যোগ করে দেওয়া তাহলে 325 হয়। তাহলে 325 এর যদি তোমাদের দুইটা ভাগে ভাগ করতে বলে তাহলে কিভাবে লিখতে পারো, এই 1 যোগ 324। তাহলে 1 এর বর্গমূল হচ্ছে কত, এই যে 1, আর 324 এর বর্গমূল হচ্ছে কত 18। তাহলে এটা 18 স্কয়ার আর যোগ 1 স্কয়ার এভাবে লেখা যায়। তাহলে এবার এগুলা এইভাবে মিলাবা তোমরা, যে এইগুলা এই এই জিনিস চারটা, ঠিক আছে, মুখস্থ থাকলে তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবে এগুলো। তাহলে এবার আমরা এখানে এই যে দেখো, যেমন 8, 4 যোগ 4, ঠিক আছে, 4 ও পূর্ণ বর্গ সংখ্যা, কারণ 4 কে লেখা যায় 2 স্কয়ার, আবার এই 4 কে লেখা যায় 2 স্কয়ার। আবার 10 লিখতে পারে 1 যোগ 9, ঠিক আছে, কারণ 1 পূর্ণ বর্গ। 1 এর এই যে 1 তো যেহেতু পূর্ণ বর্গ সংখ্যা, এটাকে 1 কে 1 স্কয়ার লেখা যায়, 9 কে লেখা যায় 3 স্কয়ার। এইভাবে প্র্যাকটিস করা হয় এগুলো। আর 1 থেকে 100 এর মধ্যে 34টি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল রূপে প্রকাশ করা যায়। তোমাদের যে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলাকে তোমরা 34টা সংখ্যা আছে যেগুলোকে দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাইতে পারে। আবার কিছু কিছু স্বাভাবিক সংখ্যাকে 2 বা ততোধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়, ঠিক আছে। যেমন ধরো 50, এই 50 কে তুমি 1 যোগ 49 লিখতে পারো। 1 স্কয়ার মানে কিন্তু 1, আর 7 স্কয়ার মানে কত 49। তাহলে 50 কে তুমি 1 যোগ 49 লিখতে পারো, আবার চাইলে 25 যোগ 25 লিখতে পারো, দুই ভাবে লিখতে পারো। তাহলে 1 যোগ 49 লিখলাম মানে 1 মানে 1 স্কয়ার, আর 49 মানে এই 7 স্কয়ার, ঠিক আছে। তোমরা এভাবে লিখতে পারো যে 1 যোগ 49 লিখা 1 স্কয়ার তারপরে 7 স্কয়ার লিখতে পারো। আবার 50 কে আরেকভাবে লেখা যায়, 25 যোগ 25 লেখা যায়, ঠিক আছে। এইভাবে 2-3টা নিয়মে কি করা যায়, যেগুলোকে লেখা যাইতে পারে কিছু কিছু সংখ্যাকে। যেমন যে 65 কে তুমি 1 যোগ 64 লিখতে পারো, তাহলে 1 মানে 1 স্কয়ার, 64 মানে 8 স্কয়ার, ঠিক আছে, এভাবে লিখতে পারো তোমরা এগুলো। তাহলে আমাদের কি গেল, যে সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার যে নিয়মটা, আর এটার জন্য এই চার্টটা বা এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা ছাড়া কিন্তু এগুলা করতে পারবে না তোমরা। আর এখান থেকে ক নাম্বারের প্রশ্নগুলো আসে। আমি একটা সৃজনশীল প্র্যাকটিস করাবো তোমাদের, একটা সৃজনশীল আমি আমার পরের পর্বে একটা সৃজনশীল আমি দেখাবো এবং এটা সম্পূর্ণ সলিউশন করে দেবো, দেন তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিব এখান থেকে। আচ্ছা, তারপর হচ্ছে পরের যে টপিকস, এটা হচ্ছে ম্যাজিক বর্গ। আচ্ছা, তোমরা অনেক সময় বিভিন্ন পত্রিকার মধ্যে দেখো সুডুকু মিলানো, যে কিছু ঘর ফাঁকা থাকে, কিছু সংখ্যা দেওয়া থাকে, তো তখন বলে যে এটা মিলানোর জন্য, এবং এটার জন্য কিছু প্রাইজও দেখা যায় অনেক সময় দেওয়া হয়। তো এরকম কিছু সুডুকুর মতো আমরা জিনিস মিলাবো এখানে, এটাকে বলা হয় ম্যাজিক বর্গ। বর্গ মানে তো বোঝোই তোমরা, দৈর্ঘ্য প্রস্থ কি থাকবে, তার সমান থাকবে। তো ম্যাজিক বর্গর ডেফিনেশনটা আমরা একটু দেখি। এই যে দেখো একটা চিত্রের মধ্যে এখানে
5 ক্রমের ম্যাজিক বর্গ, এই যে দেখো 1 2 3 4 5টা 5টা ঘর আছে, এইভাবে দেখো 5টা ঘর, 1 2 3 4 5টা, তাহলে ঘর সমান হলে এটা কি হবে? বর্গ হবে নাকি? তো ম্যাজিক বর্গ এমন একটি ছক যার দৈর্ঘ্য ও প্রস্থে গড় সংখ্যা সমান। দেখো তোমার দৈর্ঘ্য তো এইটা, ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর 5টা গড় আছে, আবার প্রস্থ বরাবর কয়টা গড় আছে? 5টা গড় আছে। দৈর্ঘ্য ও প্রস্থর গড় সংখ্যা সমান এবং যে কোনো ক্রমের ম্যাজিক বর্গের জন্য যত ক্রমের বলবে, যেমন 5 ক্রমের হলে এই পাশে 5টা গড় হবে, এই পাশে 5টা, 4 ক্রমের বললে এখানে 4টা, এখানে 4টা, এরকম। যে কোনো ক্রমের ম্যাজিক বর্গের জন্য প্রাপ্ত সংখ্যাগুলাকে পাশাপাশি, উপর নিচ, কোনাকুনি যোগ করলে যোগফল একই হবে। মানে হচ্ছে তুমি যদি এটাকে এইভাবে যোগ, এই মনে করো এইভাবে যোগ করো, এইভাবে যোগ করলে যা হবে, এইভাবে যোগ করলে তা হবে, এবং এই কোনাকুনি যদি যোগ করো তাহলে কি হবে? তাই হবে। এইভাবে কোনাকুনি যোগ করলে একই মান আসবে, সবগুলো যোগফল কি হবে? একই হবে। এখন কথা হচ্ছে যে 5 ক্রমের জন্য সবগুলা যোগফল করলে কত হবে, বা এটা আমরা সাজাবোই বা কিভাবে? ঠিক আছে, সেই সাজানোর টেকনিকটা আমি দেখা দেবো এখনই, যে এটাকে কিভাবে সাজাবা, যে এমন ভাবে সাজাইলে যে এইভাবে যোগ করলে যা হয়, এইভাবে যোগ করলে কি হয়? তাই হয়। এখন 5 ক্রমের জন্য আমার এই যে যেহেতু এখানে গড় আছে, মোট কয়টা হবে? 5 ক্রমের জন্য এখানে 5টা, এখানে 5টা, 5 5 25টা হবে, 25টা গড় হবে। এখন 25টা গড়ের মধ্যে কোন কোন সংখ্যাগুলো আমরা বসাবো? 25টা গড় হলে 1 থেকে 25 পর্যন্ত বসবে। যখন 4 ক্রমে হবে তখন 4 4 16টা, 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলা বসায় এমন ভাবে বসাইতে হবে যাতে কোনাকুনি যেভাবে যোগ করে একই মান হয়। যেমন আমি যে 4 ক্রমেরটা দেখা দিছি, 4 ক্রমের জন্য 1 2 3 4, 1 2 3 4 16টা, তাহলে 1 থেকে 16 পর্যন্ত এই সংখ্যাগুলো হবে। আচ্ছা, এবার নিয়মটা একটু বলি। আচ্ছা দেখো, তো যোগ করলে যোগফল একই হবে, প্রাপ্ত যোগফল হবে ওই ক্রমের ম্যাজিক সংখ্যা। তাহলে ম্যাজিক সংখ্যাটা কি? এটা বলতেছি যে এই যে এইভাবে যে যোগ করলা, তুমি যোগ করার পরে যে যোগফলটা পাইলা ওইটা হলো এই 5 ক্রমের ম্যাজিক সংখ্যা। ঠিক আছে, তো তোমাদের বইয়ের মধ্যে 3 4 এবং 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের কৌশলটা দেখানো হয়েছে। ঠিক আছে, যে 3 4 এবং 5 ক্রমের ম্যাজিক বর্গগুলো কিভাবে আমরা গঠন করব। তো আমি প্রথমে 5 ক্রমের আর আরেকটা কথা হচ্ছে, তুমি যদি 5 ক্রমেরটা পারো তাহলে 3 ক্রমেরটা পারবে, এবং 7 ক্রমও আছে, ঠিক আছে, ওইগুলো করতে পারো, কিন্তু তোমাদের এই 3টা করলেই এনাফ। ঠিক আছে, 3 4 5 ক্রম। তাহলে আমি 3 ক্রমেরটা দেখাচ্ছি না, যেহেতু 5 ক্রমেরটা একটু বড়, 5 ক্রমেরটা দেখা দিই, আর এইটার নিয়মে তোমরা 3 ক্রমেরটা করে ফেলবা। ঠিক আছে, ওইটা বাসার কাজ থাকবে তোমাদের। তো 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের যে কৌশল, সেটা হচ্ছে তোমাদেরকে প্রথমত এইভাবে 5টা এবং এইভাবে 5টা, মোট 5 5 25টা গড় করে ফেলতে হবে। এভাবে ছোট ছোট করে 25টা গড় করবা। গড় করার পরের কাজটা হচ্ছে কি, ঠিক আছে, আমি টেকনিকটা শোনো ভালো করে, যে প্রথমত হচ্ছে এইভাবে 5টা, এইভাবে 5টা, মোট এরকম 25টা গড় হবে। তোমাদের সুবিধা মতো এইভাবে করে ফেলবে 25টা গড়। এখন সংখ্যাগুলো আমরা 1 থেকে 25 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলা কিভাবে আমরা বসাবো? বসাইলে এগুলা কি হবে? কোনাকুনি বা যেভাবে যোগ করি এটা কি হবে? যোগফলটা একই রকম আসবে। তো এটা টেকনিক হচ্ছে কি, যদি বিজোড় হয় 5 ক্রম 3 ক্রম এরকম হইলে কিভাবে করবা, সেটা হচ্ছে এই যে 5টা গড়ের এই পাশ থেকে দুইটা, এই পাশ থেকে দুইটা বাদ দিলে মাঝখানে যে গড়টা থাকে ওই গড়টার মধ্যে প্রথমত তোমরা 1 বসাবা। ঠিক আছে, এইখানে তো এইগুলো তো সব তো ফাঁকাই আছে, মনে করো গড়গুলো সব ফাঁকা। আমি এইখান থেকে দুইটা বাদ দিলাম, এইখান থেকে দুইটা বাদ দিলাম, মাঝখানের যে গড়টা থাকবে এটার মধ্যে 1 বসাবো। যখন 3 ক্রম হবে তখন এই পাশে একটা বাদ দেবো, এই পাশে একটা বাদ দেবো, এখানে 1 বসাবো। এটা কিন্তু বলে দিচ্ছি আমি, তোমরা প্র্যাকটিস করবে এটা। তো এইখানে 1 বসানোর পর এভাবে তোমরা তীর চিহ্ন দিবা। এটাকে তীর সূত্র মানে জাস্ট মনে রাখার যে টেকনিকটা আসলে কিভাবে করবা, আর এই তীর চিহ্নটা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে দিবা, আবার পরবর্তীতে যাতে মুছে দিতে পারো তোমরা, কারণ পরীক্ষা তো তীর চিহ্ন দিতে হবে না। ঠিক আছে, তোমরা করবা কি, এখানে পেন্সিল দিয়ে একটা তীর চিহ্ন দিবা। আর এইটা কিন্তু দেওয়া লাগবে না, আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট কোথা থেকে শুরু করতেছি এটা বোঝানোর জন্য এই চিহ্নটা দিছি। তাহলে কি কাজ? প্রথমত হচ্ছে যেহেতু বিজোড় সংখ্যক, তাহলে এই পাশে দুইটা যাবে, এই পাশে দুইটা যাবে, মাঝখানে যেটা থাকবে এটার মধ্যে আমরা 1 ধরবো। ধরার পর এইভাবে, ঠিক এইভাবে এই গড়টার সাথে মিলে এভাবে তীর চিহ্ন দিব। তীর চিহ্ন দেওয়ার পর আমার এইখানে যদি একটা গড় থাকতো তাহলে গড়টা কি এরকম হইতো না? ধরো আর একটা গড় এরকম আছে, এরকম হইতো না গড়টা যদি থাকতো? এখন এই গড়ের মধ্যে কিন্তু এই তীর চিহ্নটা এসে শেষ হইলো। তো তীর চিহ্ন এই গড়ে এসে শেষ হয়েছে, কিন্তু এখানে কোনো গড় নাই। গড় না থাকলে একদম সোজা নিচের করে এসে পড়বো আমরা। এই যে এখানে আমি দেখো তোমাদেরকে বৃত্তাকার করে দিচ্ছি যে কেন এটা এই গড় থেকে কিন্তু শুরু হলো। 1 থেকে শুরু হওয়ার পরে এখানে কোনো গড় নাই, তাহলে এখানে আসলাম আমরা। এইটা হচ্ছে 2।
ঠিক আছে, এখানে 2 বসাবা, একের পর এখানে 2 বসাবা। 2 বসানোর পর ওই ঘর থেকে আবার তোমরা তীর চিহ্ন দিবা। তাহলে এই ঘরে আসার কথা, এই ঘর কিন্তু ফাঁকাই আছে, তাহলে এই ঘরে আমি 3 বসাইলাম। ঠিক আছে, ফাঁকা থাকার পর আবার এই ঘর থেকে আবার তীর চিহ্ন দাও, তাহলে তীর চিহ্ন দিলে এই ঘরে আসার কথা, কিন্তু এখানে কোনো কি ঘর নাই। তাই আমি বলছিলাম যে ঘর না থাকলে, এটার ক্ষেত্রে ঘর না থাকলে নিচে আসার কথা। এই যে দেখো, এখানে তীর চিহ্ন দিলাম, এইখানে আসলো, এই ঘরে আসলো, কিন্তু এখানে ঘর নাই, তাহলে এই ঘরে না আসলে এই ঘরে আসার কথা, নিচের ঘরে একদম। কিন্তু দেখা যাচ্ছে কি এখানেও কোনো ঘর নাই। নিয়মগুলো মনে রাখতে হবে ভালো করে। তীর চিহ্ন দেওয়ার পর এইখানে ঘর নাই, এইখানে না থাকার কারণে, যদি এখানে না থাকে তাহলে করবা কি তোমরা, এই বাম পাশের দিকে একদম এই ঘরে শেষের ঘরে আসবা। এখানে মোট 3টা নিয়ম, নিয়মগুলো মনে রেখো। যদি গড় ফাঁকা থাকে, যেমন এই গড়ে ফাঁকা ছিল, কিন্তু ফাঁকা থাকলে ওই গড়ই হবে। যখন সামনে দেখবে গড় ফাঁকা নাই, তখন নিচে এসে পড়বা। আর নিচেও যদি না থাকে তাহলে তুমি কোন দিকে যাবা, বাম দিকে যাবা। ঠিক আছে, আরেকটা নিয়ম আছে আমি বলতেছি একটু পর। তাহলে এইখানে গেলাম, এইখানে গড় নিচে নাই, তাহলে এই পাশে আসলাম 4, 4-এর পরে এইখানে তীর চিহ্ন দিয়ে গড় ফাঁকা 5। এইখানে আবার দেখো যে পরের যে নিয়মটা, এইখানে দিলাম, আমি দেওয়ার পরে দেখলাম যে এইখানে আবার 1 আছে, কারণ অলরেডি এখানে দেওয়া হয়ে গেছে। তো যদি সামনের ঘরে থাকে তাহলে নিচের ঘরে এসে পড়বা। সামনের ঘরে কোনো সংখ্যা থাকলে কোন ঘরে আসবে, নিচের ঘরে। তাহলে 5-এর পর আমরা দাগ দিলাম, এখানে কিন্তু দেখতেছি এখানে একটা সংখ্যা আছে, তাহলে নিচে এসে পড়বে। 5-এর নিচের ঘর 6, 6 পরিবার থেকে আবার তীর চিহ্ন দাও 7, 7-এর পর 8, 8-এর পর এই ঘরে দিলাম, এইখানে নাই, তাহলে কোথায় আসবো, নিচে। নিচের ঘর ফাঁকাই আছে, দিলাম 9, 9 দেওয়ার পরে এইখানে দিলাম, এইখানে নাই, নিচে আসলাম, নিচে নাই, তাহলে এখানে আসবে 10। তারপরে হলো কি, এই 10-এর থেকে এই ঘরে দিলাম, এই ঘরে 11 হওয়ার কথা, কিন্তু এখানে অলরেডি সংখ্যা আছে, তাহলে সংখ্যা সামনে থাকলে নিচে এসে পড়ে, তাহলে 10-এর নিচে এসে পড়বে 11। 11 পরে এখানে টানা দিবে, যে দেখো 12, এই ঘর ফাঁকা 13, তারপর 14, তারপর 15, তারপর আমরা এইখানে দিলাম, এই যে এইখানে কিন্তু হইতো। ঠিক আছে, তো এইখানে হইলে এইখানে কোন ঘরে পড়তো দেখো তো, যদি আমরা এইভাবে যদি ঘর করতাম তাহলে এরকম হইতো, অথবা কি হইতো এটা, এরকম। তাহলে এই ঘরের সামনে কিন্তু কি, এই দিকেও নাই, এই দিকেও নাই। ভালো করে লক্ষ্য রাখবে, এই যে এই জিনিসটা নিয়ে কনফিউজ হইও না। এইখানে আমরা গড় দিলাম, কিন্তু এইখানে কোনো গড়ই নেই। ঠিক আছে, কোনো গড়ই হচ্ছে না, এখানে নিচেও নাই, উপর এই মানে এইখানে তো আসতে পারবোই না, যদি এখানে যদি গড় করি আমরা এইভাবে, এখানে গড় হইতো, নিচের দিকেও নাই, বাম পাশেও নাই, তাহলে এরকম হইলে নিচে এসে পড়বো। নিচে কখন আসবো, যদি এক সামনে গড় থাকে, অথবা যদি নিচেও না পাও, বাম পাশেও না পাও, তাহলে নিচে আসবে। তাহলে এখানে 16 আসলো, তারপরে দেন এইখানে টান দাও, দেওয়ার পর এইখানে এইখানে নিচে নাই, তাহলে এই পাশে আসি 17, তারপরে এইখানে দেই, এখানে নাই, তাহলে একদম 18, 19, 20, তারপরে এই করে দিলে আবার দেখি সামনে সংখ্যা আছে, তাহলে 21, তারপরে 22, এইখানে নিচে নাই, তাহলে এখানে আসবে 23, তারপর 24, তারপর এইখানে দিলাম, দেওয়ার পর দেখলাম এখানে ফাঁকা, তাহলে একদম নিচে এসে পড়বো 25। ঠিক আছে, একদম সিম্পল জিনিস। কিন্তু 3টা নিয়ম, একটা হচ্ছে কি, আমি আবার একটু রিপিট করতেছি, যে আমি যখন এভাবে তীর চিহ্নটা দিব, ওই ঘরটা যদি সংখ্যা থাকে তাহলে ওই ঘরে বসাবো, কিন্তু যদি সংখ্যা না থাকে তাহলে আমরা কি করব, ওই ঘরটার একদম নিচে যে ঘরটা আছে ওই ঘরটার মধ্যে এসে পড়বো। একটা নিয়ম। এখন যদি নিচেও ঘর না থাকে তাহলে কোন পাশে যাব, তাহলে বাম পাশে। ঠিক আছে, যেমন এই ঘরটা দেখো যে 2-এর পর 3 তো তীর চিহ্ন দেওয়ার পর এখানে আসছে, তো এই ঘরে আসার পর আমাদের হলো কি নিচে ঘর নাই, তারপরে বাম পাশে আসবো, বাম পাশে ঘর আছে, যদি বাম পাশে না থাকতো তাহলে ওই সংখ্যাটা নিচে কিন্তু আইসা পড়তো এটা। তো তোমরা প্র্যাকটিস করবা বেশি বেশি, প্র্যাকটিস করলে পারার কথা, যে 5 ক্রমের ম্যাজিক বর্গটা যেভাবে 3 ক্রমেরটা একইভাবে, এই যে 3 ক্রমের ম্যাজিক বর্গ 5 ক্রমের ম্যাজিক বর্গের নিয়মে করতে হবে, প্র্যাকটিস করো। আর যদি কারো সমস্যা হয় যে পারতেছি না, তাহলে আমাকে কমেন্টসে জানাও, আমি এটা সলভ করে দেবো। দেন আসবো আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ, একদম ইজি। যে 4 ক্রমের হইলে তোমরা জানো যে 4 ক্রমের হইলে কি হবে, 16টা ঘর হবে। তো এখন আমরা দেখবো যে 4 ক্রমের ম্যাজিক বর্গটা কিভাবে গঠন করা যায়। তো 4 ক্রমের ম্যাজিক বর্গের জন্য মোট গড় কয়টা হবে, 4 ছাড়া 16টা হবে, এভাবে 4টা হবে, এভাবে 4টা হবে, 16টা গড় হবে। তো এরপর করবো কি, আমরা 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলো পর্যায়ক্রমে লিখে ফেলবো, 1 2 3 4 5 6 7 8, এভাবে লিখে পর্যায়ক্রমে 16 পর্যন্ত লিখবো। লেখার পরের কাজ হবে কি, আমাদের এই 4টা গড়কে আমরা বৃত্তাকার করবো, যে 4 কর্ণ বা যে 4 কোণার 4টা গড় আছে, 4টা গড়কে আমরা বৃত্তাকার করবো, 1 4 13 16। এর পরে করবো কি, আমরা এইভাবে
এগুলা পেন্সিল দিয়ে করব। এইভাবে আমরা তীর চিহ্ন দিব, এই পাশে একটা মুখ দিব, এই পাশে একটা মুখ, এই পাশে একটা মুখ। এটা দেওয়ার কারণটা কি আমি বলতেছি। এরপরে এখানে পরের যে গড়টা হবে, আর 4 কোণের জন্য কিন্তু 2টা গড় করতে হবে, কারণ একটা থেকে আমাদের মানগুলা নিয়ে আরেকটার মধ্যে বসাইতে হবে। তো এইটার থেকে যার কি পরিবর্তনগুলো হইলে আমার কোণাকুণি বা পাশাপাশি যেভাবে যোগ করি আমরা, কি হবে, মান একই রকম হবে। ঠিক আছে, তো একই রকম হবে কিভাবে, এটা নিয়মটা হচ্ছে, এই যে যে 4টা কোণ আমরা বৃত্তাকার করলাম, 4টা কোণাকে পরিবর্তন করে দিব। মানে 16কে নিব একের জায়গায়, এই যে দেখো এই এক যে এখানে ছিল ওইখানে নিয়ে গেলাম 16, এই যে একের জায়গায় 16 গেল, আর 16 জায়গায় নিলাম কি 1, মানে 4 কোণ আমরা পরিবর্তন করব, কোণাকুণি পরিবর্তন করব। দেন এইখানে যে তীরচিহ্ন দেওয়া আছে এই 4টাকেও আমরা কোণাকুণি পরিবর্তন করব। যেমন এই 6 এর জায়গায় যাবে 11, 11 এর জায়গায় 6, তীরচিহ্ন কিন্তু দুই পাশে দেওয়া আছে, তার মানে বোঝাচ্ছে এটা এই 7 এর জায়গায় 10 যাবে, 10 এর জায়গায় 7। এই যে দেখো যেখানে 10 ছিল সেখানে আসলো 7, আর 7 এর জায়গায় গেল কি 10, তারপরে 6 এর জায়গায় 11, 11 এর জায়গায় 6। তাহলে দুইটা পরিবর্তন, একটা হচ্ছে এই 4 কোণা পরিবর্তন, আর মাঝখানে যে 4টা সংখ্যা আছে এই 4টা সংখ্যাকে পরিবর্তন করব। তারপরে এই যে এগুলা ছাড়া বাকি যেগুলো আছে, এইখানে 4টা আর এই 4টা ছাড়া বাকি যে যেখানে ছিল তাকে ঠিক আমরা সেখানে বসায় দেব। এই 2 এর জায়গায় 2, 3 এর জায়গায় 3, তারপরে 5 এর জায়গায় 5, 8 এর জায়গায় এই যে 5, 8, এভাবে বসানোর পরে যেটা হবে এটি হবে কি আমাদের 4 ক্রমের ম্যাজিক সংখ্যা। তো আশা করি তোমরা 4 ক্রমের যে ম্যাজিক বর্গ কিভাবে গঠন করবা এটা দেখা দিলাম, এটা পারবা তোমরা প্র্যাকটিস করলে। ঠিক আছে, দুইটা নিয়ম, জাস্ট কি 4টা কোণাকে পরিবর্তন করবো আমরা, একের জায়গায় 16, 16 জায়গায় 1, আর এই মাঝখানে যে 4টা সংখ্যা আছে এই 4টা সংখ্যাকে পরিবর্তন করবো, 6 এর জায়গায় 11, 11 এর জায়গায় 6। তাহলে তোমাদের 3 ক্রম এবং 4 ক্রমের যে 3, 4, 5, এই আমি দুইটা দেখা দিচ্ছি, 5 ক্রম আর 3 ক্রম যেহেতু একই রকম আমি দেখাচ্ছি না, আর তোমরা এই 4 ক্রমেরটা এগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে, দেন আমরা যাব সংখ্যা নিয়ে খেলা। ঠিক আছে, কিছু কিছু সংখ্যা আছে এগুলার আসলে কি দেখো আমরা, আচ্ছা নিয়মটা একটু দেখি। 1 নম্বর যেটা আছে, 2 অঙ্কের যে কোনো সংখ্যা নাও, সংখ্যার অঙ্ক দুটি স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো। যোগফলকে 11 দ্বারা ভাগ করো এবং ভাগশেষ হবে 0। তারা বলে দিছে যে ভাগশেষটা কি হবে 0। তুমি যে কোনো 2 অঙ্কের সংখ্যাই নেও না কেন, ওইটা নেওয়ার পর এটাকে যদি স্থান বিনিময় করো, স্থান বিনিময় করার পর প্রাপ্ত যে নতুন একটা সংখ্যা পাবা তার সাথে আগের সংখ্যাটা যোগ করো, যোগ করে সেই যোগফলটাকে যদি তুমি 11 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ কি হবে 0 হবে, মানে নিঃশেষে বিভাজ্য হবে। তো আমরা 1 নম্বরটা সমাধানটা দেখি, যে মনে করি আমি 2 অঙ্কের সংখ্যাটি 54। তো মনে করে নিলাম কি আমরা, যে যেহেতু আমাদেরকে এখানে 2 অঙ্কের কথা বলছে তাহলে 2টা অঙ্ক নিয়ে কি একটা সংখ্যা গঠন করতে হবে। 2 অঙ্কের সংখ্যাটা 54 নিলাম, 5 আর 4 2 অঙ্ক। স্থান বিনিময় করলে মানে এককের ঘরে যদি দশক চলে যায়, দশকের ঘরে একক আসে, তাহলে সংখ্যাটা কত হবে, এই 4 যাবে 5 এর জায়গায়, 5 4 যাবে, তখন সংখ্যাটা হয়ে যাবে 45। ঠিক আছে, এখন নতুন সংখ্যার সাথে আগের সংখ্যাটা যোগ করো, নতুন যেটা পাইছো এই 45 আর আগে যেটা ছিল 54, দুইটা যোগ করো, যোগ করলে কত পাবা 99। তোমরা কিন্তু যে কোনো সংখ্যা নিয়ে দেখতে পারো, এরকম 2 অঙ্কের হইতে হবে সংখ্যা। এখন এই 99 কে তুমি 11 দ্বারা ভাগ করে দাও, 99 ভাগ হচ্ছে কি 11, তো ভাগ করলে দেখবা ভাগফল আসবে 11, কোনো ভাগশেষ থাকবে না, কিন্তু মানে দশমিকে কোনো মান আসবে না, পূর্ণ সংখ্যা 11 হবে। তাহলে ভাগশেষ কি 0, তারা যেটা বলছিল যে ভাগশেষ 0 হবে, আসলে কি আমরা দেখতেছি ভাগশেষ 0। এবার 2 নম্বর যেটা, 2 অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুটি স্থান পরিবর্তন করো। আবার সে 2 অঙ্কের কথাই বলছে, তাহলে যে কোনো একটা সংখ্যা নিতে পারো, নেওয়ার পর এটা স্থান বিনিময় করবা, এটার মতো স্থান বিনিময় করার পর বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করবা। তুমি স্থান বিনিময় করার পর যেটা তোমার কাছে বড় মনে হবে ওই বড়টার থেকে তুমি কি করবা, ছোটটা বিয়োগ করার পর বিয়োগফলটাকে 9 দ্বারা ভাগ করে দাও, ভাগশেষ 0 হবে। তাহলে এটাও দেখি আমরা, মনে করলাম নতুন একটা সংখ্যা দিলাম 65, তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো, স্থান বিনিময় করলে হবে 56, বড় হচ্ছে 65, 56 ছোট, বড়টাতে ছোটটা বিয়োগ করলে হবে 9, 9 কে যদি তুমি 9 দ্বারাই ভাগ করে দাও তাহলে ভাগফল কত হবে 1, ভাগশেষ 0। আশা করি পারবা তোমরা এটা। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা যাই 3 নম্বরে। 3 অঙ্কের যে কোনো সংখ্যা নাও, সংখ্যার অঙ্কগুলোকে বিপরীত ক্রমে লিখো। বিপরীত ক্রমে মানে পিছন, ওই যে পিছন থেকে সামনের দিকে লিখবা। এবার সংখ্যাটি, এবার বড় সংখ্যাটার থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করবা। ওই যে বিপরীত ক্রমে লেখার পর তোমার কাছে কোনটা বড় মনে হবে সেই বড়টার থেকে ছোটটা তুমি বিয়োগ করবা। বিয়োগফলকে ওইখানে 9 দ্বারা ভাগ করতে বলছিল, প্রথমটাতে 11 দ্বারা ভাগ করতে বলছিল, পরেরটাকে 9 দ্বারা ভাগ করতে বলছিল, আর পরেরটা হচ্ছে কি 99 দ্বারা ভাগ করবা। তাহলে আমরা দেখি 3 অঙ্কের যে কোনো একটা সংখ্যা নিলাম,
মনে করি 3 অঙ্কের একটা সংখ্যা 521, তুমি যে কোনো সংখ্যা নিতে পারো। বিপরীত ক্রমে সাজালে এটা হয়ে যাবে কি 125। তাহলে বড় কোনটা? 521, ছোট হচ্ছে 125। বড়টার থেকে ছোটটা বিয়োগ করলে 396। এবার 396 কে যদি তুমি 99 দ্বারা ভাগ করো তাহলে ভাগফল কত হবে? 4, আর ভাগশেষটা হবে 0। এটাও ভাগশেষ 0 হচ্ছে। তাহলে তারা যে তিনটা নিয়মের কথা বললো সংখ্যা নিয়ে যে খেলা, এই তিনটা আমরা কি করলাম এখানে কমপ্লিট করলাম। তো এইভাবে তোমরা এগুলো যে কোনো সংখ্যা নিয়ে প্র্যাকটিস করে দেখতে পারো মিলে কিনা। যদি না মিলে তাহলে আমাকে কমেন্টসে জানাও, আমি সেটা সলভ করে দিব। আচ্ছা, তাহলে আমরা প্যাটার্ন চ্যাপ্টারের তোমাদের যে প্যাটার্ন চ্যাপ্টারটা ছিল এটার খুঁটিনাটি যে বিষয়গুলো ছিল, খুঁটিনাটি বিষয়গুলো টোটালি আমি কি কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, এগুলা এখন তোমরা যে কোনো ম্যাথ করতে পারবা ইনশাআল্লাহ, একটু প্র্যাকটিস করলে ম্যাথগুলো করতে পারবা। এই চ্যাপ্টারের মেইন যে সূত্রগুলো এগুলো নিয়ে এখন একটু আলোচনা করবো আমি। সূত্র অলরেডি আলোচনা হয়ে গেছে, তারপরও একটু বলে দিচ্ছি। স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি বা যোগফলের সূত্র, এখানে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিছি আমি। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ডিভাইডেড বাই কত হবে? 2। স্বাভাবিক ক্রমিক মানে একটা মিল থাকতে হবে, সিরিয়ালে যাইতে হবে সংখ্যাগুলো, ওইটা হচ্ছে ক্রমিক সংখ্যা। প্রথম যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। অনেকে এখানে পদ সংখ্যা দেয় একই কথা, এখানে গুণ থাকা আর উপরে থাকা কিন্তু একই কথা, এটা মনে রাখবা। ঠিক আছে, এই সূত্রটা দিয়ে তোমাদের সমষ্টি বের করতে হবে। এই খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র এই চ্যাপ্টারে। এটা দিয়ে সৃজনশীল করতে হবে, গ নাম্বারে যে সৃজনশীলটা এটা আসে। এরপরে হচ্ছে ক সংখ্যক ক্রমিক জোড় সংখ্যা যদি যোগফল হয় তাহলে ক ইন্টু ক প্লাস 1 জোড় হলে আমি দেখা দিয়েছিলাম এখানে। এখানে 8টা হলে 8 হবে ক এর মান, আর বিজোড় হলে হবে ক স্কয়ার, মানে যতটা আছে ততর উপরে স্কয়ার দিবা। আরেকটা ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এখানে যে তোমার ম্যাজিক বর্গ দেখা যায়, বলবে যে আচ্ছা 6 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? তাহলে 6 ক্রমের যত ক্রমের বলবে এই কয়ের জায়গায় তত বসাবা তোমরা। যদি 5 ক্রমের বলে তাহলে আমি এটা মুখে মুখে করে দিচ্ছি। 5 ক্রমের বললে কয়ের জায়গায় 5 বসাও, এইখানে 5 স্কয়ার বসাও, যোগ 1 ডিভাইডেড বাই 2 নাকি। তো এইখানে যদি আমি কয়ের জায়গায় যদি 5 বসাই তাহলে এখানে 5 স্কয়ার মানে হচ্ছে 25, 25 আর একে কত? 26, 26 এর সাথে আচ্ছা এটা গুণ করতে হবে। 26 এর সাথে তুমি এইখানে যত আছে এখানে কত 5 ক্রমের না, 5 দ্বারা গুণ করে দিবা। 5 দ্বারা গুণ করার পরে যে গুণফলটা হবে এটাকে 2 দ্বারা ভাগ করে দিবা। ঠিক আছে, 3 ক্রমেরটা আমরা মুখে করে ফেলতে পারি। দেখো 3 ক্রমের সময় এখানে 3 হবে, এখানে 3 স্কয়ার। 3 স্কয়ার মানে হচ্ছে কত? 9, 9 আর 1 10, 10 এর লগে 3 যদি গুণ করে, এটা কিন্তু গুণ আছে, 3 10 এ 30, 30 এর 2 দ্বারা ভাগ করলে 15। তাহলে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। এভাবে যত ক্রমের বলবে, এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নাই এই সূত্রটা, যত ক্রমের বলবে তত দিয়ে তোমরা এখানে কি করতে পারবা? ম্যাজিক সংখ্যাটা বের করতে পারবে। এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। আরেকটা সূত্র, এটা আমি যখন সৃজনশীল করাবো তখন বুঝবা। এখন সূত্রটা এটা সূত্র না, আসলে কি এটা হচ্ছে আমি তোমাদের যে ওইটা মনে রাখার যে বীজগণিত রাশি কিভাবে তৈরি করে এটার জন্য এটা লিখে দিছি। এটা জাস্ট তোমরা মনে রাখবা, আমি যখন সৃজনশীল গুলা করাবো তখন বলবো যে এটা কোথায় ব্যবহার হচ্ছে। যে বীজগণিত রাশি তৈরির জন্য এই জিনিসটা মনে রাখতে হবে, পার্থক্য গুণ পদ সংখ্যা প্লাস মাইনাস যত লাগবে। মানে তোমার যত যদি মানে প্লাস যদি যোগ করা লাগে তাহলে প্লাস চিহ্ন দেব, যদি বিয়োগ করা লাগে তখন মাইনাস চিহ্ন দেব। এই জন্য আমি দুইটাই চিহ্ন দিয়ে দিছি। তাহলে এখানে দুইটা পাঁচটা সূত্র নিয়ে আলোচনা করা হলো। একটা হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি, আরেকটা হচ্ছে জোড় সংখ্যার যোগফল, আরেকটা বিজোড় সংখ্যার যোগফল, আরেকটা ম্যাজিক সংখ্যা নির্ণয় করার সূত্র, আরেকটা হচ্ছে বীজগণিতের রাশি তৈরি করার জন্য একটা টেকনিক, জাস্ট যে পদ সংখ্যা গুণ পার্থক্য গুণ পদ সংখ্যা প্লাস মাইনাস যত লাগবে। এটা যখন সৃজনশীল করাবো তখন বুঝতে পারবা যে এটা আসলে কোন কাজে লাগতেছে। ঠিক আছে, তো তোমাদের এই চ্যাপ্টারের খুঁটিনাটি গুলো টোটালি আমার একটা ক্লাসে আশা করি কমপ্লিট হয়েছে। এখন তোমরা কতটুকু নিতে পারছো এটা প্র্যাকটিস করবা, আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবা। আর এর পরবর্তীতে আমি যেই পরের যে পর্বটা থাকবে ওইটার মধ্যে হবে একটা সৃজনশীল, এবং সৃজনশীলটা শুধু একটা সৃজনশীল আমি করছি, কিন্তু একটার মধ্যে তোমার 3টা 6টা কোশ্চেন থাকবে, মানে যত ধরনের প্রশ্নগুলা আসে। ঠিক আছে, সংখ্যা প্যাটার্ন নিয়ে। আর জ্যামিতিক প্যাটার্নের জন্য আরেকটা পর্ব লাগবে মনে হয়। সংখ্যা প্যাটার্নের যতগুলো সৃজনশীল থাকে যেভাবে একটা সৃজনশীল আশা করি তোমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই এই গাণিতিক সমস্যাটা আমি সামনের পর্বে দেখাবো তোমাদের, যে একটা তালিকা দেওয়া থাকবে, এটা থেকে ফিবোনাকি সংখ্যা কাকে বলে উদাহরণ দাও, তারপর 3 4 5 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি, এগুলো তোমরা অনেকগুলোই পারবা, হয়তো 2-1টা পারবা না, এগুলো আমি পরের পর্বে দেখাবো। আর এই যে বেসিক গুলা যেগুলো আজকে দেখালাম এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে সৃজনশীল গুলো পারবা। ঠিক আছে, তো বাসায় প্র্যাকটিস করো ভালো করে, আর ভালো থাকে সবাই। কোনো যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে তোমরা কমেন্টসে জানাও, আমি আশা করি ইনশাআল্লাহ এটা সলভ করে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।